সান্দাকফু নামটা শুনলেই আমাদের স্কুলবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় ভূগোল ক্লাসে বেশ জোর দিয়েই পড়ানো হতো পরীক্ষায় আসার মতন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এক বুক অমোঘ আকর্ষণ নিয়ে অদ্ভুত একটি নাম আমরা সকলেই পড়েছি এবং লিখেছি পরীক্ষার খাতায়, সান্দাকফু। সেই আকর্ষণ যে বড়বেলাতেও একটু কমেনি, বরং উত্তরোত্তর আরও বেড়েছে, তা আমরা যারা পাহাড় প্রেমী এবং ভ্রমণ পিপাসু বাঙালি তারা বেশ ভালো রকমই টের পাই, কি বলুন? সেই আকর্ষণেই এই নভেম্বরে আমরা 3 জন বন্ধুবান্ধবী ছুটে গেলাম সান্দাকফু। সেখানে কিভাবে পৌঁছালাম, কেমন ঘুরলাম, কোথায় কোথায় থাকলাম, কি দেখলাম এবং কেমন খরচ হলো ইত্যাদি নিয়েই আমাদের এই ভিডিওটি তৈরি করা। খরচ ও অন্যান্য যোগাযোগ সংক্রান্ত কিছু তথ্য সংক্ষেপে ভিডিওটির ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, যদিও আমরা পর্যায়ক্রমে ভিডিওটির মধ্যেই তা বলবো। অন্যান্য সব কিছুর সঙ্গে আমরা সৌভাগ্যক্রমে আরও কয়েকটি জিনিস দেখতে পাই এই ট্যুরে। সেগুলি হলো, নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢোকার সময় ট্রেন থেকেই আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। সান্দাকফু যাওয়ার পথে সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে হঠাৎ আমরা রেড পান্ডা দেখতে পাই। স্লিপিং বুদ্ধা অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা সমেত গোটা রেঞ্জটা তো বটেই, সেই সঙ্গে মাউন্ট এভারেস্ট, মাকালু, লোৎসে ইত্যাদি শৃঙ্গগুলো আমরা সান্দাকফু টপ থেকে একদম পরিষ্কার দেখতে পাই, আকাশ পরিষ্কার থাকার জন্য। তাহলে শুরু করা যাক। সমুদ্রপৃষ্ঠ থেকে সান্দাকফুর উচ্চতা 3636 মিটার বা 11930 ফুট মতো। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার একদম উত্তর পশ্চিম নেপাল সীমান্তে অবস্থিত সান্দাকফু। কলকাতা থেকে সান্দাকফুর দূরত্ব প্রায় 639 কিলোমিটার। আমরা 9 তারিখ রাত 10টায় শিয়ালদা থেকে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। পরদিন 10 তারিখ সকালে আমরা পৌঁছাবো নিউ জলপাইগুড়ি অর্থাৎ এনজেপি। সেখান থেকে আমাদের গাড়িতে যেতে হবে মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে দুরকমভাবে সান্দাকফু যাওয়া যায়, এক ট্রেক করে যাওয়া যেতে পারে আর গাড়িতে যাওয়া যেতে পারে। আমরা যদিও গাড়িতেই গেছি। পরদিন 10 তারিখ সকালে আমরা ঘুম ভেঙেই ট্রেনের জানালা থেকে দেখতে পেলাম পাহাড়। বুঝলাম আমরা প্রায় এসেই গেছি আমাদের গন্তব্যের কাছাকাছি। তার একটু পরেই আমাদের সবাইকে মুগ্ধ করে দিয়ে দূরে ওই কালো পাহাড়ের পিছনে হঠাৎ উঁকি দিতে লাগলো সাদা কাঞ্চনজঙ্ঘা। সেই দৃশ্য দেখে তো আমাদের প্রায় লাফিয়ে ওঠার জোগাড়। এর আগেও বহুবার এ পথে এসেছি, তবে এই প্রথমবার ট্রেন থেকে স্বয়ং কাঞ্চনজঙ্ঘা দর্শন হলো। সেই কাঞ্চনজঙ্ঘাও আমাদের সাথে সাথে মহানন্দা নদী পেরিয়ে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছালো। সেখান থেকে আমরা গাড়িতে রওনা দিলাম মানেভঞ্জনের উদ্দেশ্যে। এনজেপি থেকে মানেভঞ্জন যাওয়ার জন্য নানা রকম ছোট বড় গাড়ি তো রয়েছেই, সাথে শেয়ার কারও পেয়ে যাবেন। আপনারা দলে অনেকজন থাকলে বড় গাড়ি ভাড়া করতে পারেন, সেক্ষেত্রে ভাড়া 3,500 থেকে 4,000 টাকার মধ্যে নিতে পারেন। আমরা 3 জন ছিলাম, তাই ছোট গাড়ি ভাড়া করেছিলাম। ছোট গাড়ির ক্ষেত্রে 2 থেকে 3,000 টাকার মধ্যে নিতে পারে, আমাদের 2,000 টাকা নিয়েছিল। পথে পেরোলাম বালাসন নদী, পেরোলো মিলিটারি এরিয়া। আর কিছুক্ষণ পর আমরা নিউ জলপাইগুড়ি জেলা ছেড়ে দার্জিলিং জেলায় প্রবেশ করলাম। তারপর রোহিণী রোড হয়ে রোহিণী টোল প্লাজা পেরিয়ে আমরা ধীরে ধীরে সমতল ছেড়ে পাহাড়ে উঠে এলাম।
সমতল দেখতে অদ্ভুত অন্যরকম লাগছিল। সেখানে দূরে দেখতে পেলাম নদী এঁকে বেঁকে চলে গেছে অনেক দূরে, যেন আকাশে মিশে গেছে। আর কিছুটা পথ পেরিয়ে আমরা কার্শিয়াং এসে পৌঁছালাম। পাহাড়ের কোলে দেখা যাচ্ছে ছোট্ট কার্শিয়াং শহরটাকে। সমতলে বাস করে ধারণা করাই মুশকিল যে পাহাড়েও এত সুন্দর একটা শহর থাকতে পারে। কার্শিয়াং পৌঁছাতেই আমরা দেখতে পেলাম সেই বিখ্যাত দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রেল লাইন। এই ট্রেন লাইন বা এই ট্রেন সম্বন্ধে সকলের নিশ্চয়ই জানা। সেই রেল লাইনের সাথে সাথে আমরাও এসে পৌঁছালাম আরেকটি সুন্দর শহর, সোনাদায়। সোনাদা পেরিয়ে আমরা এলাম ঘুমে। এখান থেকে দুভাগে রাস্তা ভাগ হয়ে গেছে। একটি রাস্তা ডান দিকে চলে যাচ্ছে দার্জিলিংয়ের দিকে, আর একটি রাস্তা বাঁ দিকে মিরিকের দিকে চলে যাচ্ছে। আমরা সেই পথেই এগোলাম। সেই পথে আরও বেশ খানিকটা এগিয়ে আমরা এসে পৌঁছালাম লেপচা জগতে। গোটা রাস্তায় প্রায় আমাদের সাথে সাথে চলতে থাকা কাঞ্চনজঙ্ঘাটাও এখানে এসে থামলো, তবে এখন সে মেঘের চাদর গায়ে নিয়েছে। ডান দিকে দেখতে পাওয়া গেল দার্জিলিং শহরটাকে। এরপর বেশ খানিকটা রাস্তা পেরিয়ে আমরা শেষমেশ এসে পৌঁছালাম মানেভঞ্জনে। মানেভঞ্জন একদম পশ্চিমবঙ্গ এবং নেপাল সীমান্তে অবস্থিত। এই যে গ্রামটি দেখতে পাওয়া যাচ্ছে এটি নেপাল, আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি অর্থাৎ এই রাস্তাটা এটা ভারতে। আমাদের আসতে সময় লাগলো মোটামুটি প্রায় 3 ঘন্টা মতো। এখানে ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনে আমরা গাড়ি বুক করে রওনা দিলাম টুমলিং এবং সান্দাকফুর পথে। দুরকম গাড়িতে আপনি যেতে পারেন, এক হলো ব্রিটিশ আমলের পুরনো ল্যান্ড রোভার, আরেকটি হলো বোলেরো। আমরা বোলেরোটাই চুজ করলাম কারণ বোলেরোতে ঝাঁকুনি কম হবে, ল্যান্ড রোভারে ঝাঁকুনি সামান্য বেশি। আমরা আজ পৌঁছাবো টুমলিংয়ে, সেখানে রাত্রে থাকবো, কালকে সান্দাকফুর পথে রওনা হব। গাড়ি ভাড়া এখানে ফিক্সড। সান্দাকফু গিয়ে এক রাত্রি থেকে আবার ফিরে আসলে এদের ভাড়া 5,500। অন্য কোথাও রাত্রে থাকলে আরও 1,500 টাকা এক্সট্রা। আমরা যেহেতু টুমলিংয়ে আজকে থাকবো এবং কালকে সান্দাকফু গিয়ে পরশু ফিরে আসবো, তাই জন্য আমাদের টোটাল খরচা হলো 5,500 এবং 1,500 যোগ করে মোট 7,000 টাকা। গাড়িতে ম্যাক্সিমাম এরা এখন 5 জনকে নিচ্ছে। রওনা হয়ে বেশ খানিকটা এসে আমরা পৌঁছালাম চিত্রে বলে একটি ছোট্ট গ্রামে। চারপাশটা বেশ সুন্দর। এখানে নিচ থেকে নেমে একটা মনস্ট্রি রয়েছে।
পথে আরও দুটো জায়গায় আমরা দাঁড়ালাম এবং চারপাশটা ঘুরে দেখলাম। এসে পৌঁছালাম মেঘমা, একটা ছোট্ট লেক আর সাথে দূরে কাঞ্চনজঙ্ঘা। এত সুন্দর একটা জায়গা ছেড়ে আমাদের যেতেই ইচ্ছে হচ্ছিল না, তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই।
প্রায় শেষ বিকেলে আমরা এসে পৌঁছালাম টুমলিংয়ে। এখন 4:30 বাজে। এসে দেখি সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। কাঞ্চনজঙ্ঘার গায়ে পশ্চিম আকাশের আলো এসে ঠিকরে পড়ছে, যেন এক অদ্ভুত অপার্থিব সৌন্দর্য যা ভাষায় প্রকাশ করা যাবে না। টুমলিংয়ে আমরা ছিলাম মাউন্টেন লজে। এখানে ব্যাগপত্র রেখে আমরা কাছেই একটা খাবার দোকানে ঢুকলাম। সেখানে চাউমিন এবং মোমো সহযোগে আমাদের সান্ধ্যভোজ হলো। টুমলিংয়ে অনেকগুলো হোমস্টে রয়েছে। এই মাউন্টেন লজে 1500 থেকে 3000 টাকার মধ্যে আপনি ঘর পেয়ে যাবেন আপনার পছন্দ মতো। খাওয়ার খরচ যদিও আলাদা। এখানে ভেজ এবং নন ভেজ সাধারণত 200 থেকে 250 টাকার মধ্যে নিয়ে থাকে। পাহাড়ে ঝুপ করে রাত্রি নেমে আসে, তাই আজকে বিশ্রাম, কালকে সকালে আবার সানরাইজ দেখতে হবে। শুভ সকাল। এখনও সূর্য ওঠেনি এবং কাঞ্চনজঙ্ঘারও ঘুম ভাঙেনি। আমরা হোটেলের সামনে থেকে আর একটু এগিয়ে একটা ছোট্ট মনস্ট্রির কাছে এলাম। এখান থেকে চারপাশটা এরকম। দূরে কাঞ্চনজঙ্ঘা এবং অন্যান্য শৃঙ্গগুলো দেখতে পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা এবং আকাশের রং কীরকমভাবে পরিবর্তন হয় তা দেখুন এই টাইম ল্যাপস ভিডিওটায়। আমরা ছিলাম এই হোমস্টেটায়। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা কীরকম দেখা যাচ্ছে দেখুন। এমনকি হোমস্টের জানালাতেও তার প্রতিবিম্ব পাওয়া যাচ্ছে। ব্রেকফাস্ট করে আমরা সান্দাকফুর পথে রওনা দিলাম। এখানেই সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে ঢুকে পড়লাম টিকিট দেখিয়ে। মানেভঞ্জন এটার টিকিট কাটাই ছিল, মনে আছে নিশ্চয়ই। তারপর টুমলিং ফটক পেরিয়ে আমরা এগিয়ে চললাম গৌরীবাসের দিকে।
জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ি রাস্তায় এগোতে যে কি অদ্ভুত ভালো লাগছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। রাস্তাটা এখনও বেশ ভালোই, কিন্তু গৌরীবাস থেকে রাস্তা আরও খারাপ হবে, কারণ বোল্ডারের রাস্তা শুরু হবে। इंडिया में बैठ गया तो इंडिया का अवसर अच्छा खराब रास्ता कहाँ से आपको गई बस से আমাদের কাছে খারাপ, কারণ ঝাঁকুনিতে আমাদের হয়তো কষ্ট হবে, কিন্তু ড্রাইভার ভাই অন্য কথা বললেন। বোল্ডারের রাস্তাতেই নাকি গাড়ি অনেক বেশি সুরক্ষিত ছিল। বসে আছে হ্যাঁ এইটা আমাদের বসে আছে ভিডিওটা করতে রাত্রি করতে গেলে তো ওরা সব যাতায়াত করে সকালবেলা জানে যে গাড়ি হ্যাঁ ওদের ভিডিওটা থাকে সকালবেলা আসে রাস্তা রাস্তায় ফাঁকা যায় না। ये देख रहा है टेकर शर्ट এসে পৌঁছালাম গৌরীবাস। এখানে মোমো খাওয়ার পরে আমরা রওনা দেব সান্দাকফুর দিকে। अच्छा मोमो खाएगा नाम बताओ सुनम तुम कहाँ का हो नेपाल घर कहाँ है कौन सा है घर तुम्हारा कौन सा घर है ऊपर है अच्छा तुम्हें ऊपर चढ़ते हो फिर दौड़ के जाते हो ऊपर हाँ दौड़ के जाते हो डर नहीं लगता घर पे सही है टाटा कर दो अच्छे से रहना टाटा बाय बाय এটা দারুণ এই যে মানে অটোমেটিক মানে নিয়ে এই শুরু হলো বোল্ডারের রাস্তা। ড্রাইভার ভাই মজা করে এই রাস্তার নাম দিয়েছেন ড্যান্সিং রোড। এখান থেকে সান্দাকফু 12 কিলোমিটার। 12 किलोमीटर एकदम डांस करते करते जाएंगे মাঝে মাঝে রাস্তা এতটাই খারাপ রয়েছে যে গাড়ি খুবই আস্তে চালাতে হচ্ছে। এখানকার এই গাড়িগুলোতে সামনে এবং পিছনে দুটো চাকাতেই গিয়ার থাকে দেখলাম। रहते लोग অনেকটা পথ পেরিয়ে আমরা এক জায়গায় এসে সকলে বিশ্রাম নিলাম। Hi, we are on the way to Sandakphu. এখনো 10 কিলোমিটার বাকি রয়েছে। খুব বাজে রাস্তা, মানে গৌরীবাস থেকে বোল্ডারের রাস্তা, যেন খুব অসুবিধা হচ্ছে যেতে, কিন্তু ভালো লাগছে। খুব স্টিফ খাড়াই, খুব ভয় লাগছে, ভালো লাগছে। We have come across 4 kilometers and almost 10 kilometers to go. রাস্তার দুধারে বরফ জমে। এরপরই আশ্চর্যজনকভাবে যা দেখলাম তা দেখার জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না। রেড পান্ডা, বিরল এই প্রাণীটির দেখা সিঙ্গালিলা ন্যাশনাল ফরেস্টে পাওয়া যায় এ কথা শুনেছিলাম, কিন্তু এভাবে চাক্ষুষ দেখব তা স্বপ্নেও ভাবিনি।
এই আনন্দে আমাদের ড্যান্সিং রোডে আস্তে আস্তে যেটুকু কোমর ব্যথা হয়েছিল তা প্রায় চলে গেল বললেই চলে। দেখবে দেখবে সেই সুখানুভূতি সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম কালীপক্ষির দিকে। তাও না বাচ্চা বলে পালিয়ে যায়নি, বুঝতে পেরেছিস? বড় হলে যারা রেগুলার গাড়ি হ্যাঁ দেখে যেত তাহলে পালাতো, পালিয়ে যেত। এসে পৌঁছালাম কালীপোখরি। 3186 মিটার উচ্চতায় এই লেকটির জল অত্যন্ত ঠান্ডাতেও জমে যায় না। চারপাশে বরফ পড়লেও এই লেকের জল কখনোই বরফ হয় না। শাইনি কোন মোবাইল? আমি এখানে তুলছি, আবার ব্যাক করে আসতে হবে। ডাইনোসর আছে। কালীপক্ষি পেরিয়ে আমরা কখনো নেপাল আবার কখনো ভারতের রাস্তা দিয়ে এগিয়ে চললাম সান্দাকফুর দিকে। সান্দাকফুর দিকে এগোতেই রাস্তার খাড়াই আস্তে আস্তে আরও বাড়ছে এবং আরও সরু এবং খারাপ হয়ে আসছে। ভয়ও লাগছে, তবে বেশ রোমাঞ্চকরও লাগছে। চারিদিকে পাহাড়ি জঙ্গল, একপাশে খাদ। এরকম রোমহর্ষক পথে চলতে কেমন লাগে তা শুধু ফোনের পর্দায় দেখে বোঝা খুব মুশকিল। তবুও আপনাদের জন্য সেই যাত্রার দৃশ্য কিছুটা ভাগ করে নিলাম।
আচ্ছা ট্রেকাররা যাচ্ছে। দুটো গাড়ি মুখোমুখি সামনাসামনি চলে এলে এ রাস্তায় কিভাবে একটা গাড়ি পিছিয়ে আরেকটা গাড়িকে জায়গা করে দিচ্ছে তা দেখে নিন। তবে আমাদের গাড়িটি যখন ওই উঁচু সরু রাস্তার মধ্যেও পিছিয়ে আসছিল তখন সত্যিই ভয়ে হাত পা শক্ত হয়ে আসছিল। ওই যে উপরে দেখা যাচ্ছে সান্দাফ, আমরা প্রায় এসেই গেছি। এসে পৌঁছালাম সান্দাকফু সানরাইজ হোটেলে। আমাদের টুমলিং থেকে আসতে সময় লাগলো মোটামুটি প্রায় 2.5 ঘন্টা মতো। সানরাইজ হোটেলের ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, এছাড়া আপনি নেটেও পেয়ে যাবেন, কারণ এই হোটেলটি বেশ নাম করা। এখান থেকে চারপাশটা এরকম, স্লিপিং বুদ্ধা পুরোটাই এখান থেকে দেখা যাচ্ছে, একদম পরিষ্কার, কোনো মেঘ নাই। লাগেজ রেখেই আমরা প্রথমে সান্দাকফু সামিট পয়েন্টের দিকে রওনা হলাম। পায়ে হেঁটে পাহাড়ের উপর একটুখানি উঠলেই সামিট পয়েন্ট। আস্তে আস্তে সামিট পয়েন্ট থেকে চারপাশটা এরকম। উত্তর দিকে মুখ করে ডান দিক থেকে বাঁ দিকে যতদূর পর্যন্ত চোখ যায় তার পুরোটাই পাহাড় আর পাহাড়, অদ্ভুত এক সৌন্দর্য। আকাশ মোটামুটি পরিষ্কার থাকার জন্য আমরা মাউন্ট এভারেস্ট, লোৎসে, মাকালু ইত্যাদি শৃঙ্গগুলোও দেখতে পেলাম সান্দাকফু টপ থেকে। হোটেলের ঘর থেকে বিকেলের কাঞ্চনজঙ্ঘার দৃশ্য এরকম। আজ রাত্রে তাড়াতাড়ি ঘুম, কাল সকালে উঠেই সানরাইজ। সুপ্রভাত। ভোর 4টের মধ্যেই আমরা উঠে পড়েছি আজ। সানরাইজ হোটেলের ছাদে চলে এসেছি সানরাইজ দেখব বলে।
সূর্য ওঠার সাথে সাথে কাঞ্চনজঙ্ঘা এবং চারপাশের আকাশটা কেমন রং পরিবর্তন হচ্ছে তাই টাইম ল্যাপস ভিডিওটাই দেখুন, একদম অন্ধকার থেকে আলোর দিকে। এবার আমাদের ফেরার পালা। ফিরতি পথে এক বুক মন খারাপ নিয়ে আমরা সবাই জানালার বাইরে তাকিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত কাঞ্চনজঙ্ঘা ধরা দিচ্ছে আমাদের চোখে ততক্ষণ। তবে পাহাড় থেকে নামার সময় রাস্তাটা আরও বেশ বিপজ্জনক মনে হচ্ছিল, বেশ ভয়ও লাগছিল। শেষমেশ আমরা ল্যান্ড রোভারে মানে ভঞ্জন এসে পৌঁছালাম। সেখান থেকে গাড়ি নিয়ে ঘুম, সোনাদা, কার্শিয়াং এবং পাংখাবাড়ি হয়ে সমতলে নেমে এলাম। প্রথমে এনজেপি, সেখান থেকে আবার ট্রেনে কলকাতা। ছুটি শেষ। তাহলে আর দেরি করে লাভ কি? আপনারাও ব্যাগ গুছিয়ে ফেলুন, ঘুরে আসুন সান্দাকফু, টুমলিং ইত্যাদি জায়গাগুলো। আপনাদের সুবিধার্থে খরচ ও অন্যান্য আরও কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে। চুপি চুপি বলি, কিছুদিনের মধ্যেই আরও অন্যান্য জায়গায় ঘোরার প্ল্যান হচ্ছে। খুব শিগগিরই আবার সেই জায়গার ভিডিও নিয়ে হাজির হব। আপনারা সঙ্গে থাকছেন তো? ভালো থাকুন, নমস্কার, ভালোবাসা রইল।